আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি, দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজায়ে জাবিদা ঐশী। চীনের তাইওয়ানের তরুণরা মূল ভূখণ্ডে ব্যবসা বাণিজ্য করতে বেশ আগ্রহী হয়ে উঠছেন। উদ্যোক্তা হওয়ার জন্য ফুজিয়ান সহ বিভিন্ন প্রদেশ বেছে নিচ্ছেন তারা। কারণ হিসেবে সেখানে প্রতিযোগিতার তুলনায় কর্মসংস্থানের সুযোগ সুবিধা বেশি বলছেন তরুণরা। সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসা শুরু করতে চীনের তাইওয়ান অঞ্চলের তরুণদের একটা বড় অংশ ঝুঁকছেন মূল ভূখণ্ডের দিকে, কারণ তারা সেখানে প্রচুর ব্যবসার সুযোগ পাচ্ছেন। প্রাণবন্ত বাজার আর সেখানকার প্রণোদনা নীতি অনুপ্রাণিত করছে এসব তরুণকে। পূর্ব চীনের ফুজিয়ান তাইওয়ানের খুব কাছের একটি প্রদেশ। এটি তাইওয়ানের তরুণদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। সেখানে জীবনের সাথে মানিয়ে নেওয়া এবং কাজ করা সহজ বলে মনে করেন তারা। ফলে প্রণালীর দুই পাশে শক্তিশালী সাংস্কৃতিক বন্ধনও তৈরি হচ্ছে। ফুজিয়ানের রাজধানী ফুচৌ এবং তাইওয়ানের সংস্কৃতির শিকড় একই। এখানকার পরিবেশ এবং জীবনের গতি খুবই আরামদায়ক এবং আমরা দ্রুত এখানকার স্থানীয় সম্প্রদায়ের সাথে মিশতে পারি। চীনের দুটি প্রধান অর্থনৈতিক অঞ্চল পূর্ব চীনের ইয়াংজি নদী বদ্বীপ এবং দক্ষিণে পার্ল রিভার ডেল্টা অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং বিশ্বব্যাপী বাজার রয়েছে এই অঞ্চলগুলোর। তাইওয়ানের মানুষের কর্মজীবনকে এগিয়ে নিতে এই স্থানগুলোর বেশ অবদান রয়েছে। উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনিয়াং শহরের একজন রেস্টুরেন্ট মালিক সুয়ান কাজের পরিধি বাড়াতে গতানুগতিক চিন্তার বাইরের অন্যান্য পেশায় তরুণদের নিয়োজিত করতে উৎসাহিত করেন তিনি। আমি তাইওয়ানের তরুণদের ক্যাটারিং শিল্পে নিজেদের বিকাশের জন্য মূল ভূখণ্ডে আসতে উৎসাহিত করি। সামগ্রিক ব্যবসায়িক মানসিকতার দিক থেকে মূল ভূখণ্ডের রেস্তোরাঁর অনেক সুবিধা রয়েছে। চীনা মূল ভূখণ্ডে তাইওয়ানের যুবকদের মাধ্যমে পরিচালিত ব্যবসাগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে ইলেকট্রনিক তথ্য, বায়োমেডিসিন, পরিষেবা শিল্প এবং গ্রামীণ পুনরুজ্জীবনের মতো খাতগুলো। তাইওয়ানে অবস্থিত চাইনিজ ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডাস্ট্রিজের একটি জরিপ অনুসারে 2023 সালের মার্চ নাগাদ তাইওয়ানের ব্যবসায়ীদের প্রায় 35% মূল ভূখণ্ডের বাজার সম্পর্কে আশাবাদী ছিল। যদিও 2024-এর শুরুতে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ক্রমাগত উস্কানির কারণে 2010 সালে স্বাক্ষরিত অর্থনৈতিক সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তি আংশিকভাবে বন্ধ করা হয়। তবে মূল ভূখণ্ডে কখনো তাইওয়ানের জনগণের জন্য ভ্রমণ, বসবাস এবং কাজ করা বন্ধ করা হয়নি। সরকারি পরিসংখ্যান অনুসারে এই বছরের প্রথমার্ধে তাইওয়ানের দর্শনার্থীদের মূল ভূখণ্ডে ভ্রমণের পরিমাণ 1,90,00,000 ছাড়িয়ে গেছে। বাংলাদেশি মেয়ে সাদিয়া সুলতানা সিলভি চীনের চংচৌ বিশ্ববিদ্যালয়ের ল স্কুলে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে অধ্যয়ন করছেন তিনি। চীনে সিলভি কেমন আছেন, তার পড়াশোনা, অভিজ্ঞতা এবং নানা বিষয় নিয়ে জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী জিনিয়া। চংচৌ বিশ্ববিদ্যালয়ের ল স্কুলে একজন নারী পোস্ট ডক্টরাল ফেলো রয়েছেন। তিনি বাংলাদেশ থেকে এসেছেন। তার গবেষণায় আইনের অনেক ক্ষেত্র জড়িত। এই অসামান্য নারীর বয়স মাত্র 33 বছর। আজ বাংলাদেশি সাদিয়া এবং তার চংচৌ বিশ্ববিদ্যালয়ের জীবনের গল্প শুনব। হ্যালো সাদিয়া, আমি চংচৌ বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পোস্ট ডক্টরাল টিচার এবং আমি চংচৌ বিশ্ববিদ্যালয় থেকেই আমার পিএইচডি কমপ্লিট করেছি ল বিভাগ থেকে। প্রথম কারণ হচ্ছে চংচৌ বিশ্ববিদ্যালয় চায়নার অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে এবং দ্বিতীয় এখানকার যে শিক্ষার এনভায়রনমেন্টটা সেটা অনেক ভালো। চায়নাকে বেছে নেওয়ার কারণের মধ্যে একটি কারণ ছিল যে চায়নার ল যে সিস্টেমটা, লিগাল সিস্টেম যেভাবে ডেভেলপ করছিল এর মধ্যে এর বিষয়ে রিসার্চটা খুব কম হয়েছে
এবং আমার কাছে মনে হয়েছে আমি অ্যাজ আ ফরেনার যদি এই বিষয়টাকে নিয়ে রিসার্চ করি, চায়নার কীভাবে ল সিস্টেম ডেভেলপ হচ্ছে, that will be a very big contribution, I feel like that. আমার কাছে মনে হয়েছে যে চ্যাংজোর প্রভিন্সে লিভিং স্ট্যান্ডার্ড এবং সব কিছু ফাইন্যান্সিয়ালি ইজ মোর কমফোর্টেবল, সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন টু সার্চ ইউনিভার্সিটি উইদিন চ্যাংজো। আচ্ছা, এখানে যেমন চাইনিজ গভর্নমেন্টাল স্কলারশিপ আছে, এখানে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ আছে, হানান গভর্নমেন্টের স্কলারশিপ আছে, সো প্রভিন্সিয়ালস যেটাকে বলে। তো এমন ডিফারেন্ট স্কলারশিপ আছে, বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ আছে যেখানে স্টুডেন্টসরা অ্যাপ্লিকেশন করে আসতে পারে। তাহলে আপনার নিজের কি স্কলারশিপ আছে? আমার ছিল প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ। চ্যাংজো ইউনিভার্সিটি সবসময় আসলে চেষ্টা করেছে এই কালচারাল এক্সচেঞ্জটাকে প্রমোট করবার চেষ্টা করেছে চ্যাংজো ইউনিভার্সিটি সবসময়। এবং যেহেতু এখানে শুধুমাত্র লাইক বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়ান স্টুডেন্টস না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টস আসছে, তো এটা কিন্তু একটা আসলে প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায় সকলের জন্য, সকল স্টুডেন্টসদের জন্য, যে তারা একে অপরের কালচারটাকে বুঝতে পারে। আমাদের জন্য বলবো, যখন আমরা এই চায়নায় এসেছি, এটা আমাদের জন্য একটা সুযোগ ছিল চাইনিজ কালচারটাকে বোঝা, চাইনিজ সংস্কৃতিকে বোঝবার। ঠিক তেমনি চাইনিজ স্টুডেন্টসরাও কিন্তু আমাদের মাধ্যমেই আসলে বাংলাদেশকে চিনতে পারছে, বাংলাদেশের কালচারটাকে জানতে পারছে। পাবলিক স্পিকিংয়ের অনেক ভালো প্ল্যাটফর্মস দিয়েছে চ্যাংজো ইউনিভার্সিটি, যেটা আমার মনে হয় স্টুডেন্টসদের স্কিল ডেভেলপমেন্টে একটা অনেক বড় কন্ট্রিবিউশন। তাছাড়া তো চ্যাংজো ইউনিভার্সিটি স্টুডেন্টসদেরকে প্রমোট করার জন্য সব সময় কিছু ইউনিক অ্যাক্টিভিটিস করেই থাকে, যেখানে আমাকে একটা তো উল্লেখ করতেই হবে, যেটা কোভিড-19-এর সময় আমরা এখানেই ছিলাম। স্টুডেন্টসরা মোস্টলি ছিল তাদের ডরমিটরিতে, ক্লাসেস অনলাইন ছিল। তো ওই সময়টা কিন্তু সবার জন্য একটা মেন্টাল প্রেশারের মধ্যেই ছিল, এতক্ষণ ঘরের মধ্যে বসে থাকা। সেই সময় চ্যাংজো ইউনিভার্সিটি ইউনিক একটা কনসেপ্ট নিয়ে আসে, which was a webinar for all the students, যেখানে তারা স্টুডেন্টসদেরকে সুযোগ দিয়েছিল যে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, একে অপরের দেশকে ইন্ট্রোডিউস করতে পারে। তো এটা আমার কাছে মনে হয় এমনই ইনিশিয়েটিভ চ্যাংজো ইউনিভার্সিটি আসলে আগেও নিয়েছে, এখনও নিচ্ছে। তো দিস ইজ বুস্ট টু কালচারাল এক্সচেঞ্জ, আই গেস। ঠিক বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের প্রতিনিধিরা। 14 সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, নেজামে ইসলাম এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। সিএমজি বাংলাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে চীন বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চীন পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক দেশ এবং আমাদের দেশের সাথে তাদের দীর্ঘ সময় ধরে বাণিজ্য সম্পর্ক আছে, ইম্পোর্ট এক্সপোর্ট আছে। চায়নার সাথে আমাদের বিজনেস রিলেশন আরও গ্রো করতে পারে এবং আমাদের দেশে চায়নার ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি হতে পারে। আমরা একটা হিউজ প্রজেক্ট দেখলাম এবং সেখানে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করছে ন্যাচারাল ওয়েতে। আমি মনে করি এটা অত্যন্ত একটা পজিটিভ উদ্যোগ এবং পরিবেশ বান্ধব একটি উদ্যোগ। আজকে সারা দুনিয়ায় যে জলবায়ুর সমস্যা দেখা দিয়েছে, এর জন্য এই ধরনের প্রজেক্টের প্রায়োরিটি সব দেশেই থাকা দরকার। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে। বয়স্ক জনগোষ্ঠীর দেখভাল ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় চীনে গড়ে উঠেছে সিলভার অর্থনীতি। এবারের শীতের মৌসুমে তাদের নিয়ে নতুন এক পরিষেবার কথাও শোনা যাচ্ছে। চীনের অবসরপ্রাপ্তরা এখন বেছে নিচ্ছে পরিযায়ী পাখির লাইফস্টাইল, পর্যটনের অংশ হিসেবে, যা কিনা সিলভার অর্থনীতিতেই রাখতে শুরু করেছে ইতিবাচক ভূমিকা। রিপোর্টে থাকছে বিস্তারিত।
পর্যটকরা কোথা থেকে এসেছে তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করি। উত্তরাঞ্চল থেকে যারা আসেন তাদের আমরা গমের তৈরি খাবার দেই। তাদের বিনোদনের জন্য গেম রুম আছে এবং বয়স্কদের জন্য টেবিল টেনিসেরও জায়গাও আছে। অন্যতম গুরুত্বপূর্ণ খাত পর্যটন। শুধু চীনারাই নয়, বিশ্বের নানা দেশের মানুষের কাছে পছন্দের গন্তব্য চীনের নানা প্রদেশ। এজন্যই এবছর বিপুল পর্যটক দেখেছে দেশটি। সরকারি বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে নানা পর্যটন শিল্প, যার মধ্যে একটি ইউনান প্রদেশের রেইন ফরেস্ট। দীর্ঘ এই বনাঞ্চলকে ভ্রমণ আকর্ষণ হিসেবে গড়ে তুলেছে স্থানীয়রাই। চীনের অন্যতম পর্যটন আকর্ষণ গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট। 7 লাখ হেক্টরের বেশি বিস্তৃত এই অঞ্চলের 60% ইউনান প্রদেশে অবস্থিত। এই অঞ্চলের ইয়াও গ্রামের এক যুবকের সহায়তায় অঞ্চলটি পরিণত হয়েছে পর্যটন নগরীতে। পেশাগত দক্ষতার সাথে সাংস্কৃতিক ঐতিহ্যকে একত্রিত করে একে রূপ দিয়েছে এক অ্যাডভেঞ্চার রাজ্যে। আমার নাম প্যান ইয়ং ফেই। আমি বর্তমানে রেইন ফরেস্ট ইয়াওকো অপারেটিভের রুম ম্যানেজার। প্রধানত লজিস্টিক সাপোর্ট দিয়ে আমার দায়িত্ব। অতিথিরা এলে কিছু কার্যক্রম থাকবে এবং তাদের জন্য রেইন ফরেস্ট ট্রেকিং ট্যুর পরিচালনা করি আমি। প্যানের মতে ইকো ট্যুরিজমের নতুন ঢেউ স্থানীয় মানুষের জীবনকে বদলে দিচ্ছে। তরুণ বাসিন্দারা ট্যুর গাইড হিসেবে এগিয়ে আসছেন। আধুনিক ইকো ট্যুরিজম অনুশীলনের সাথে তাদের ঐতিহ্যগত জ্ঞানের সেতুবন্ধনও করছে। আমরা শৈশব থেকেই পাহাড়ে ট্রেকিং করে আসছি। এখন পর্যটকরাও আগ্রহী হচ্ছেন এখানে আসার জন্য। তাই আমাদের মধ্যে যারা তরুণ এবং যারা ম্যান্ডারিন ভাষায় কথা বলতে পারে তারা প্রশিক্ষণের পর তাদের দেখভাল করার দায়িত্ব পেয়েছে। ইউনানের গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের ইকো ট্যুরিজমের বিকাশ অব্যাহত রয়েছে। প্যানের মতো ব্যক্তিদের গল্প এটাই প্রমাণ করে যে পরিবেশগত জ্ঞানের সাথে সাংস্কৃতিক ঐতিহ্যের মিশ্রণে এগিয়ে যেতে পারে স্থানীয় সম্প্রদায়ের অর্থনীতি। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে। মৃত্যু সাগর এটি কোনো কাল্পনিক শব্দ নয়। চীনের সবচেয়ে বড় মরুভূমি তাকলিমাকানের উপমা এটি। 3,37,000 কিলোমিটার জুড়ে শুধুই ধুধু বালি। চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের এই মরুভূমিটি একসময় বিপজ্জনক ছিল। গেল বছর এই মরুভূমির বিস্তার প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয় চীন। সম্প্রতি যার বড় অংশের কাজ শেষ হয়েছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত চীনের সবচেয়ে বড় মরুভূমি তাকলিমাকান। 3,37,000 বর্গ কিলোমিটারেরও বেশি বিস্তৃতি তাকলিমাকানকে বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সচল মরুভূমি। বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চল এটি। আগে এর নামই ছিল সি অব ডেথ বা মৃত্যুর সাগর। তাকলিমাকানকে সচল মরুভূমি বলার আরেকটি কারণ হলো এটি দ্রুত লোকালয়কে গ্রাস করছে। গেল 1000 বছরে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে এগিয়েছে তাকলিমাকান। মরুর বুকে তলিয়ে গেছে বহু লোকালয়, গ্রাম ও আবাসন। এবার এর বিস্তার রোধে বদ্ধপরিকর চীন সরকার। গেল বছর এই সম্প্রসারণ রোধে মরুভূমিটির চারপাশে সবুজ বেষ্টনী দেয়া শুরু করে চীন। ক্লোজ লুপ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত 2761 কিলোমিটার বেড়াজাল নির্মাণ করেছে দেশটি। এবছর সিনচিয়ান প্রকল্পের জন্য প্রায় 284 কিলোমিটার সবুজ গাছপালায় ঘেরা বেড়া তৈরি করা হয়েছে। বাকি অংশের কাজও দ্রুত শেষ হবে বলে আশা নির্মাণ কাজে নিয়োজিতদের। উঁচু টিলাগুলির বালির প্রবাহ ঠেকাতে কাঠের খুঁটি ও নল দিয়ে তৈরি করা হয়েছে কয়েক স্তরের বেড়া।
আবার কিছু অংশে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের গাছপালা ব্যবহার করে বানানো বেষ্টনী। এই মরুর বুকের আরেকটি চমক রয়েছে। একটি অংশকে সবুজে রূপান্তর করার অসম্ভব কাজকে সম্ভব করেছে চীনা প্রশাসন। মূলত হ্যাভেন মাউন্টেনের লেকের পানি বিভিন্ন খাল দিয়ে প্রবাহিত করে এর কিছু অংশে বনায়ন করা হয়। এর পেছনে সরকারের পাশাপাশি রয়েছে স্থানীয়দের অক্লান্ত পরিশ্রম ও পরিচর্যা। যেখানে বিশাল মরুভূমির মাঝখানে কোনো গাছ বেঁচে থাকতে পারত না, সেখানে এর কয়েকটি অংশে এখন তৈরি হয়েছে বাসযোগ্য সবুজ প্রকৃতি। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।